হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই পর্ব ৩। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই এর ৩য় পর্ব শোনার জন্য। আমি ডিজি বাংলা একাডেমি। আমি সচরাচর গালাগালি করি না, আমার রুচিতে বাধে। আমার গালাগালি স্টুপিডে সীমাবদ্ধ। তবে কিছুক্ষণ আগে হিমু নামধারী একজনকে সান অব এ বিচ বলেছি। এই বদ আমার পেছনে লেগেছে। রাত বাজে ৩:৪৫। এত রাতে আমার ঘুম ভাঙিয়ে ভুতুড়ি বানান নিয়ে কথা বলে। এ চাচ্ছে কি? বুঝতেই পারছি কোনো একটা বিশেষ মতলব নিয়ে সে ঘুরছে। বাংলাদেশ ভর্তি হয়ে গেছে মতলববাজে। কে কোন মতলব নিয়ে ঘুরে বোঝার উপায় নেই। সব মতলববাজের পেছনে ২-৩টা মন্ত্রী মিনিস্টার থাকে, এটাই সমস্যা। আমার হটলাইনের টেলিফোন নম্বর হিমু মতলববাজটাকে কে দিল? যে দিয়েছে সেও হিমুর সঙ্গে জড়িত। আমার পেছনে একটা চক্র কাজ করছে। চক্রের প্রধানটা কে? আমার পিএস দবির কি জড়িত? কম্পাসের কাঁটা তার দিকে ঘুরে। দবির অতি ভদ্র, অতি বিনয়ী ছেলে। ভদ্রতা ও বিনয়ের ভেতর শয়তান বসে থাকে। ভদ্রতা, বিনয়, ভালো মানুষই হলো শয়তানের মুখোশ। আমি ভোর হওয়ার জন্য অপেক্ষা করছি। ভোর হলেই দবিরকে টেলিফোন করব। অতি ভদ্রভাবে জিজ্ঞেস করব হিমু নামের বদটাকে সে আমার গোপন নম্বর দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে তাহলে কেন দিল? হিমু এমন কে যে তাকে আমার গোপন নম্বর দিতে হবে? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এটা পরিষ্কার। কে করছে, কেন করছে, এটাই বুঝতে পারছি না। আমার প্রধান সমস্যা, আমি কাউকে না বলতে পারি না। সরকারি ছাত্রদলের একসময় বড় নেতা এসে পাণ্ডুলিপি জমা দিল। পাণ্ডুলিপির নাম বাংলার ঐতিহ্য চাপা শুটকির ১০০ রেসিপি। তাকে কষে চট দেওয়া দরকার। তা না করে বললাম একটি দেশের কালচারের অংশ রান্নাবান্না। পাণ্ডুলিপি এখনই রিভিউয়ারদের কাছে পাঠিয়ে দিচ্ছি। সে বলে কি, রিভিউয়ার লাগবে না, মন্ত্রীর সুপারিশ আছে, মন্ত্রী মহোদয় আপনাকে টেলিফোন করবেন। আমি বললাম অবশ্যই, তবে আমাদেরও তো কিছু নিয়মকানুন আছে। যেখানে ৩জন মন্ত্রীর সুপারিশ সেখানে আবার নিয়মকানুন কী? আমি আবারও বললাম অবশ্যই। নিন, পূর্তমন্ত্রীর সঙ্গে কথা বলুন। আমাকে মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলতে হলো। এখন রাত প্রায় ৪টা। হিমু বদমাইশটা যদি এখন বলে রেলমন্ত্রীর সাথে কথা বলুন, আমাকে কথা বলতেই হবে। মন্ত্রী মহোদয়রা রাতে কম ঘুমান। তারা অদ্ভুত সময়ে কথা বলেন। আমি ফ্রিজ থেকে বোতল বের করে ১ গ্লাস ঠান্ডা পানি খেলাম। বারান্দায় বসে একটা সিগারেট শেষ করলাম। মন অস্থির হয়েছে। অস্থির অবস্থায় বিছানায় ঘুমোতে যাওয়া ঠিক না। অস্থির অবস্থায় ঘুমোতে যাওয়া মানুষ দুঃস্বপ্ন দেখে। সিগারেট খাওয়ার কারণেই কিনা জানি না, অস্থিরতা খানিকটা কমলো। বিছানায় গিয়েছি, চোখ লেগে এসেছে। আবার টেলিফোন। বদটাই কি আবার করেছে? নম্বর সেভ করা নাই বলে বুঝতে পারছি না টেলিফোন ধরবো নাকি ধরবো না। কিছুক্ষণ কথা বলে তার মতলবটা ধরা যেতে পারে। স্যার, আমি হিমু, ভুতুড়ির হিমু। কি ব্যাপার? হুজুর জানতে চাচ্ছিলেন আমি এত রাতে কার সঙ্গে কথা বললাম। আপনার সঙ্গে কথা বলছি শুনে খুশি হয়েছেন। আচ্ছা। হুজুর বলেন ফজর ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা যেন আদায় করেন। আপনি কি হুজুরের সঙ্গে কথা বলবেন? আমি টেলিফোন বন্ধ করে বারান্দায় এসে বসলাম। সালমা ঘুম থেকে উঠে বলল, কি ব্যাপার? আমি বললাম কোনো ব্যাপার না, চা করে দাও, চা খাবো। সালমা বলল, রাতে কোনো খারাপ স্বপ্ন দেখেছ? আমি বললাম না। সালমা বলল, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, খুবই খারাপ। তুমি আমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছ। ছাদ থেকে মাটিতে পড়তে আমার ঘুম ভেঙেছে। আমি বললাম এটা খুবই ভালো স্বপ্ন। স্বপ্নে যা দেখা যায় তার উল্টোটা হয়।
পতন দেখা মানে উত্থান। সকাল 7:30টায় আমি দবিরকে টেলিফোন করলাম। নানা কথার পরে জিজ্ঞেস করলাম সে হিমু নামের কাউকে আমার প্রাইভেট নম্বর দিয়েছে কি না। দবির বলল, অসম্ভব, সে কি বলেছে যে আমি দিয়েছি? আমি বললাম, না, সে সময়ে অসময়ে আমাকে টেলিফোন করে বিরক্ত করছে। কাল রাত 3:45-এ একবার টেলিফোন করেছে, শেষ রাতে আরেকবার করেছে। দবির বলল, যে নম্বর থেকে টেলিফোন করেছে সে নম্বর আমাকে দিন, আমি ব্যবস্থা নিচ্ছি। এই ছেলে কি সাংবাদিক? তা তো স্যার জানি না, আপনি বললে আমি খোঁজ নিতে পারি। আমি ইতস্তত করে বললাম, একাডেমিতে আমার বিরুদ্ধে কি কোনো কথাবার্তা হয়? দবির বলল, আপনার বিরুদ্ধে কি কথাবার্তা হবে? আপনি হচ্ছেন হার্ডকোর অনেস্ট। আমি বললাম, থ্যাংক ইউ। দবির বলল, তবে বাংলার ঐতিহ্য চাপা শুটকির 100 রেসিপি বইটি যে আপনি প্রেসে ছাপার জন্য পাঠিয়ে দিয়েছেন, এটা নিয়ে কথা হবে, পত্রপত্রিকায় লেখা হবে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। দবির বলল, চাপা শুটকির লেখক আরও একটা পাণ্ডুলিপি জমা দিয়েছে, রবীন্দ্রনাথ এবং গ্রাম বাংলার ভর্তা ভাজি। সে দুটো বইয়ের রয়্যালিটির টাকা অ্যাডভান্স চায়। রয়্যালিটির টাকা পরিশোধ করার জন্যে রেল এবং ধর্মমন্ত্রীর জোরালো সুপারিশও আছে। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা। আমার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র প্রকাশিত হতে শুরু করেছে। বাংলা ভাষায় নতুন শব্দ, বাংলার ঐতিহ্য চাপা শুটকি, সব এক সুতায় গাঁথা মালা। এই মণিহার আমার নাহি সাজে। মন শান্ত করার জন্যে কি করতে পারি কিছুই বুঝতে পারছি না। ফজরে নামাজ পড়ে ফেলবো নাকি? অনেক দিন নামাজ পড়া হয় না। অজু করে জায়নামাজে দাঁড়িয়েছি। সালমা অবাক হয়ে বলল, কি ব্যাপার? ব্যাপার কিছু না, নামাজ পড়তে দাঁড়িয়েছি। সালমা বলল, কেন? আমি বললাম, কেন মানে? মুসলমানের ছেলে, নামাজ পড়ব না? কোনো দিন তো পড়তে দেখি না। আমার সামনে থেকে যাও, ঘ্যান ঘ্যান করবে না। সালমা বলল, ঘ্যান ঘ্যান কী করলাম? আমি বললাম, ঘ্যান ঘ্যান কী করছো বুঝতে পারছো না? স্টুপিড মহিলা। আমাকে স্টুপিড বললে? যে স্টুপিড তাকে স্টুপিড বলবো না? তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হও। সালমা চলে গেল। আমার নামাজ পড়া হলো না। কারণটা অদ্ভুত। অনেক চেষ্টা করেও সূরা ফাতিহা মনে করতে পারলাম না। সব সূরা মনে পড়ছে, শুধু সূরা ফাতিহা মনে পড়ছে না। এর কোনো মানে হয়? সকালে নাস্তার টেবিলে বসে শুনলাম সালমা কিছুক্ষণ আগে সুটকেস নিয়ে বাপির বাড়ি চলে গেছে। এটা নতুন কিছু না, এর চেয়ে অনেক তুচ্ছ কারণে সালমা বাপির বাড়ি চলে গেছে। তাকে ফিরিয়ে আনতে অনেক কলকবজা নাড়াতে হয়েছে। একবার তার গাপ্তা পায়ে পর্যন্ত ধরেছি। টেলিফোন বাজছে, মনে হচ্ছে আমার শ্বশুর সাহেব টেলিফোন করেছেন। সাধারণত সালমা তার বাড়িতে উপস্থিত হওয়া মাত্র তিনি টেলিফোন করেন। গলা কঠিন করে বলেন, বাবা, তোমার কাছ থেকে এই ব্যবহার আশা করা যায় না। তুমি ঢাকা শহরের কোনো রিক্সা চালক না, তুমি বাংলা একাডেমির ডিজি। তোমার একটা পজিশন আছে। আমি টেলিফোন ধরে হ্যালো বলতেই ওপাশ থেকে হিমু বলল, ভুতুড়ি বিষয়টা নিয়ে শেষ কথাটা বলবো, আর বিরক্ত করব না। চন্দ্রবিন্দু কটা রাখবেন তা আপনার উপর ছেড়ে দিচ্ছি। যদি মনে করেন 3টা চন্দ্রবিন্দু দেবেন তাও দিতে পারেন, শুনতে খারাপ লাগবে না। ভুতুড়ি। আমি ভাবলাম, বলি, চুপ থাক শালা। নিজেকে শেষ মুহূর্তে সামলালাম, কিছুই বললাম না। আমি ঢাকা শহরের কোনো রিক্সা চালক না, আমি বাংলা একাডেমির ডিজি। আমার একটা পজিশন আছে। আগামী পর্ব শোনার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।